এক রাজার দুই রানী, এক দুর্ভেদ্য ভবিষ্যৎবাণীর অপূর্ব উপাখ্যান। এই গল্পে আছে এক রাজা, তার দুই রানী, এক নিষ্পাপ সন্তান আর এক ভবিষ্যৎবাণী যা রাজাকে নিষেধ করে ছেলের মুখ দেখার। প্রেম, হিংসা, ত্যাগ আর মাতৃত্বের গাঁথা জড়িয়ে আছে পুরো কাহিনীতে। একদিকে ছোট রানীর ষড়যন্ত্র, অন্যদিকে বড় রানীর সহিষ্ণুতা, আর সব ছাপিয়ে উঠে আসে এক পুতুলের জীবন পাওয়ার অলৌকিকতা। এই গল্প আমাদের শেখায় ত্যাগের শক্তি কখনো হারায় না, আর অন্যায়ের বিচার একদিন ঠিকই হয়। ক্ষীরের পুতুল, অবনীন্দ্রনাথ ঠাকুরের সেই চিরকালীন রূপকথা। আর আজ গপ্প আর যুক্তিতক্কর শ্রুতি নাটকে তারই রূপ, এক রাজার দুই রানী। তাহলে শুরু করা যাক। এক রাজার দুই রানী, সুয়ো আর দুয়ো। রাজবাড়িতে সুয়োরানীর বড় আদর, বড় যত্ন। সুয়োরানী সাতমহল বাড়িতে থাকেন। 700 দাসী তার সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। 7 মালঞ্চের 7 সাজি ফুল, সেই ফুলে সুয়োরানী মালা গাঁথেন। 7 সিন্দুক ভরা 7 রাজার ধন মানিকের গহনা, সেই গহনা অঙ্গে পরেন। সুয়োরানী রাজার প্রাণ। আর দুয়োরানী বড় রানী, তার বড় অনাদর, বড় অযত্ন। রাজা 20 নয়নে দেখেন। একখানি ঘর দিয়েছেন ভাঙাচোরা, এক দাসী দিয়েছেন বোবা কালা, পরতে দিয়েছেন জীর্ণ শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। দুয়োরানীর ঘরে রাজা একটি দিন আসেন, একবার বসেন, একটি কথা কয়ে উঠে যান। সুয়োরানী ছোট রানী, তারই ঘরে রাজা 12 মাস থাকেন। একদিন রাজা রাজমন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, দেশ বিদেশ বেড়াতে যাব, তুমি জাহাজ সাজাও। জি আজ্ঞে। রাজার আজ্ঞায় রাজমন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। 7খানা জাহাজ সাজাতে 7 মাস লেগে গেল। 6খানা জাহাজে রাজার চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ, জাহাজ প্রস্তুত। কাল যাব। মন্ত্রী ঘরে গেলেন। ছোট রানী সুয়োরানী রাজ অন্তপুরে সোনার পালঙ্কে শুয়েছিলেন। 7 সখী সেবা করছিল। রাজা সেখানে গেলেন। সোনার পালঙ্কে মাথার শিওরে বসে আদরের ছোট রানীকে বললেন, আপনি শুনছেন গপ্প আর যুক্তিতক্ক, যেখানে গল্প শুনে চলে যাওয়া যায় কল্পনার জগতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আর কমেন্ট করে জানান আপনার ভাবনা। আপনাদের প্রতিক্রিয়াই আমাদের অনুপ্রেরণা নতুন নতুন শ্রুতি নাটক বানানোর পেছনে। সাহিত্য ভ্রমণ চলুক, পাশে থাকুন, শুনতে থাকুন। রানী, দেশ বিদেশ বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো? হীরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়, রক্তের মতো রাঙা 8 গাছ, মানিকের চুড়ি পাইতো পড়ি। আচ্ছা রানী, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি আনবো? দেখুন না মহারাজ, আমার পায়ের এ নূপুর ভালো বাজে না। আগুনের বরণ নিরেট, সোনার 10 গাছা মল পাইতো পড়ি। সোনার দেশ থেকে তোমার পায়ের সোনার মল আনবো? আমার গলার গজমতিহার। দেখো রাজা, এ মুক্ত বড় ছোট। শুনেছি কোনো দেশে পায়রার ডিমের মতো মুক্ত আছে, তারই এক ছড়া হার এনো। সাগরের মাঝে মুক্তর রাজ্য, সেখান থেকে গলার হার আনবো। আর কি আনবো রানী? মা গো, শাড়ি নয় তো বোঝা। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পাইতো পরে বাঁচি। আহা, তাই তো রানী, সোনার আঁচলে সোনার অঙ্গে ঝড় লেগেছে, ননির দেহে ব্যথা বেজেছে। রানী, হাসি মুখে বিদায় দাও। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি আনি গে। ছোট রানী হাসি মুখে রাজাকে বিদায় করলেন। রাজা বিদায় হয়ে জাহাজে চড়বেন। মনে পড়ল দুঃখিনী বড় রানীকে। দুরানী বড় রানী ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে কাঁদছেন। রাজা সেখানে এলেন। ভাঙা ঘরের ভাঙা দুয়ারে দাঁড়িয়ে বললেন, বড় রানী, আমি বিদেশ যাব,
ছোট রানীর জন্য হাতের বালা, গলার মালা, পায়ের মল, পরনের শাড়ি আনবো। তোমার জন্য কি আনবো বলে দাও, যদি কিছু স্বাদ থাকে। মহারাজ, ভালোই ভালোই তুমি ঘরে এলেই আমার সকল স্বাদ পূর্ণ হয়। তুমি যখন আমার কাছে ছিলে তখন আমার সুহাগও অনেক ছিল, স্বাদও অনেক ছিল। সোনার শাড়ি অঙ্গে পরে সাতমহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে 700 সখীর মাঝে রানী হয়ে বসবার স্বাদ ছিল। সোনার পিঞ্জরে সুখ শাড়ির পায়ে সোনার নূপুর পরিয়ে দেবার স্বাদ ছিল। মহারাজ, অনেক স্বাদ ছিল, অনেক স্বাদ মিটেছে। এখন আর সোনার গয়নায় সোনার শাড়িতে কি কাজ? মহারাজ, আমি কার সোহাগে হীরের বালা হাতে পরব, মতির মালা গলায় দেব, মানিকের সিথে মাথায় বাঁধব? মহারাজ, সেদিন কি আর আছে? তুমি সোনার গহনা দেবে, সে সোহাগ তো ফিরিয়ে দেবে না। আমার সে 700 দাসী সাতমহল বাড়ি তো ফিরিয়ে দেবে না। বনের পাখি এনে দেবে, কিন্তু মহারাজ সোনার খাঁচা তো দেবে না। ভাঙা ঘরে সোনার গহনা চোর ডাকাতে লুটে নেবে। ভাঙা খাঁচায় বনের পাখি কেন ধরা দেবে? মহারাজ, তুমি যাও, যাকে সোহাগ দিয়েছ তার স্বাদ মেটাও কে? ছাইয়ের সাথে আমার কাজ নেই। না রানী, তা হবে না। লোকে শুনলে নিন্দে করবে। বলো, তোমার কি স্বাদ? কোন লাজে গহনার কথা মুখে আনব? মহারাজ, আমার জন্য পোড়ামুখ একটা বাদর এনো। আচ্ছা রানী, বিদায় দাও। তখন বড় রানী দুয়োরানী ছেঁড়া কাঁথায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চড়লেন। সন্ধ্যাবেলা সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল। ভাঙা ঘরে দুয়োরানী নীল সাগরের পারে চেয়ে ছেঁড়া কাঁথায় পড়ে রইলেন। আর আদরেণী সুয়োরানী সাতমহল অন্তপুরে 700 সখীর মাঝে গহনার কথা ভাবতে ভাবতে সোনার পিঞ্জরে সোনার পাখির গান শুনতে শুনতে সোনার পালঙ্কে ঘুমিয়ে পড়লেন। রাজাও জাহাজে চড়ে দুঃখিনী বড় রানীর কথা ভুলে গেলেন। বিদায়ের দিনে ছোট রানীর সেই হাসি হাসি মুখ মনে পড়ে আর ভাবেন, এখন রানী কি করছেন? বোধহয় চুল বাঁধছেন। এবার রানী কি করছেন? বুঝি রাঙা পায়ে আলতা পরছেন। এবার রানী সাতমালঞ্চে ফুল তুলছেন। এবার বুঝি সাতমালঞ্চের 7 সাজি ফুলে রানী মালা গাঁথছেন আর আমার কথা ভাবছেন। ভাবতে ভাবতে বুঝি 2 চক্ষে জল এলো। মালার গাঁথা হলো না। সোনার সুতো ফুলের সাজি পায়ের কাছে পড়ে রইল। বসে বসে সারা রাত কেটে গেল, রানীর চোখে ঘুম এলো না। সুরানী ছোট রানী রাজার আদরিনী। রাজা তারই কথা ভাবেন। আর বড় রানী রাজার জন্য পাগল, তার কথা একবারও মনে পড়ে না। এমনি করে জাহাজে দেশ বিদেশে রাজার 12 মাস কেটে গেল। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। এ তো মানিকের দেশে সকলই মানিক। ঘরের দেওয়াল মানিক, ঘাটের শান মানিক, পথের কাকর মানিক। রাজা সেই মানিকের দেশে সুরানীর চুড়ি গড়ালেন। 8000 মানিকের 8 গাছি চুড়ি পড়লে মনে হয় গায়ের রক্ত ফুটে পড়ছে। রাজা সেই মানিকের চুড়ি নিয়ে সোনার দেশে এলেন। সেই সোনার দেশে শ্যাকরার দোকানে নিরেট সোনার 10 গাছা মল গড়ালেন। মল জ্বলতে লাগলো যেন আগুনের ফিনকি, বাজতে লাগলো যেন বীণার ঝংকার, মন্দিরার রিনি রিনি। রাজা মানিকের দেশে মানিকের চুড়ি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে এলেন।
সে দেশে রাজার বাগানে দুটি পায়রা, তাদের মুক্তোর পা, মানিকের ঠোঁট, পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সন্ধ্যাবেলা সেই মুক্তোর মালা গাঁথেন, রাতের বেলায় খোপায় পরেন, সকালবেলা ফেলে দেন। দাসীরা সেই বাসি মুক্তোর হার এক জাহাজ রূপো নিয়ে বাজারে বেচে আসে। রাজা এক জাহাজ রূপো দিয়ে সুয়োরানীর গলায় দিতে সেই মুক্তোর এক ছড়া হার কিনলেন। তারপর মানিকের চুড়ি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে মুক্তোর হার গাঁথিয়ে 6 মাস পরে রাজা এক দেশে এলেন। সে দেশের রাজকন্যের উপবনে নীল মানিকের গাছে নীল গুটি পোকা নীলকান্তমণির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে, আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমে শাড়ি বোনেন। একখানি শাড়ি বুনতে 6 মাস যায়। রাজকন্যা একটি দিন সেই আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পরে শিবের মন্দিরে মহাদেব নীলকণ্ঠের পুজো করেন। ঘরে এসে শাড়ি ছেড়ে দেন। দাসীরা যার কাছে 7,000 সোনা পায় তার কাছে শাড়ি বেচে। রাজা 7 জাহাজ সোনা দিয়ে আদরিণী সুয়োরানীর শখের শাড়ি কিনলেন। তারপর আর 6 মাসে রাজার 7খানা জাহাজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছোট রানীর মানিকের চুড়ি, সোনার মল, মুক্তোর মালা, সাধের শাড়ি নিয়ে দেশে এলো। তখন রাজার মনে পড়ল বড় রানী বাঁদর চেয়েছেন। মন্ত্রীবর, বড় ভুল হয়েছে। বড় রানীর বাদর আনা হয়নি। তুমি একটা বাদরের সন্ধানে যাও। রাজমন্ত্রী একটা বাঁদরের সন্ধানে চলে গেলেন, আর রাজা শ্বেতহস্তি চড়ে লোকারণ্য রাজপথ দিয়ে ছোট রানীর সাধের গহনা, শখের শাড়ি নিয়ে অন্তপুরে চলে গেলেন। ছোট রানী 7 মহল বাড়ির 7 তলার উপরে সোনার আয়না সামনে রেখে সোনার কাকুয়ে চুল চিরে, সোনার কাঁটা সোনার দড়ি দিয়ে খোঁপা বেঁধে সোনার চেয়ারিতে সিঁদুর নিয়ে ভুরুর মাঝে টিপ পড়ছেন। কাজল লতায় কাজল পেড়ে চোখের পাতায় কাজল পড়ছেন, রাঙা পায়ে আলতা দিচ্ছেন। সখীরা ফুলের থালা নিয়ে, পানের বাটা নিয়ে রাজরানী ছোট রানীর সেবা করছে। রাজা সেখানে এলেন। স্ফটিকের সিংহাসনে রানীর পাশে বসে বললেন, এই নাও রানী, মানিকের দেশে মানিকের ঘাট, মানিকের বাট, সেখান থেকে হাতের চুড়ি এনেছি। সোনার দেশে সোনার ধুলো, সোনার বালি, সেখান থেকে পায়ের মল এনেছি। মুক্তোর রাজ্যে মুক্তোর পা, মানিকের ঠোঁট, দুটি পাখি মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সেই মুক্তোর হার গাঁথেন, রাতের বেলায় খোপায় পরেন, ভোরের বেলায় ফেলে দেন। রানী, তোমার জন্য সেই মুক্তোর হার এনেছি। রানী, এক দেশে রাজার মেয়ে 1 রেশমে 7 সুতো কেটে নিশুতি রাতে ছাদে বসে 6টি মাসে 1খানি শাড়ি বোনেন। একদিন পরে পুজো করেন, ঘরে এসে ছেড়ে দেন। রানী, আমি সেই রাজার মেয়ের দেশ থেকে 7 জাহাজ সোনা দিয়ে রাজকন্যার হাতে বোনা শাড়ি এনেছি। তুমি একবার চেয়ে দেখো, পৃথিবী খুঁজে গায়ের গহনা, পরনের শাড়ি আনলুম, একবার পরে দেখো। রানী তখন দুহাতে 8 গাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হলো, হাতের চুড়ি কাঁধে উঠল। রানী তখন 2 পায়ে 10 গাছা মল পরলেন। রাঙা পায়ে সোনার মল আলগা হলো। 2 পা যেতে 10 গাছা মল শানের উপর খসে পড়ল। রানী মুখ ভার করে মুক্তোর হার গলায় পড়লেন। মুক্তোর দেশের মুক্তোর হার রানীর গলায় খাটো হলো। হার পড়তে গলার মাস কেটে গেল। রানী ব্যথা পেলেন। 7 পুরু করে শখের শাড়ি অঙ্গে পরলেন। নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে কম পড়ল। রানীর চোখে জল এলো। তখন মানিনী ছোট রানী 8,000 মানিকের 8 গাছা চুড়ি খুলে ফেলে নিরেট সোনার 10 গাছা মল পায়ে ঠেলে মুক্তোর মালা, শখের শাড়ি ধুলোয় ফেলে দিয়ে বললেন, ছাই গহনা, ছাই এ শাড়ি, কোন পথের কাকর কুড়িয়ে এ চুড়ি গড়ালে? মহারাজ, কোন দেশের ধুলো বালিতে এ মল গড়ালে? ছি ছি, এ কার বাসি মুক্তোর বাসি হার? এ কোন রাজকন্যার পরা শাড়ি? দেখলে যে ঘৃণা আসে, পড়তে যে লজ্জা হয়। এ পরা শাড়ি পরা গহনায় আমার কাজ নেই।
রানী অভিমানে গোসা ঘরে খিল দিলেন, আর রাজা মলিন মুখে 7 জাহাজ সোনা দিয়ে কেনা সেই সাধের গহনা শখের শাড়ি নিয়ে রাজসভায় এলেন। রাজমন্ত্রী রাজসিংহাসনের এক পাশে, রাজ্যের মাঠ ঘাট দোকানপাট সন্ধান করে জাদুকরের দেশের এক বণিকের জাহাজ থেকে কানাকড়ি দিয়ে একটি বাদরছানা কিনে বসে আছেন। রাজা এসে বললেন, মন্ত্রীবর, আশ্চর্য হলুম। মাপ দিয়ে ছোট রানীর গায়ের গহনা পরনের শাড়ি আনলুম, সে শাড়ি সে গহনা রানীর গায়ে হলো না। তখন সেই বনের বাঁদর রাজার পায়ে প্রণাম করে বললে, বড় ভাগ্যবতী, পুণ্যবতী না হলে দেবকন্যের হাতে বোনা, নাগকন্যের হাতে গাঁথা মায়া রাজ্যের এই মায়া গহনা মায়া শাড়ি পরতে পায় না। মহারাজ, রাজভাণ্ডারে তুলে রাখো, যাকে বউ করবে তাকে পরতে দিও। মন্ত্রী, বানরটা বলে কি? ছেলেই হলো না, বউ আনবো কেমন করে? মন্ত্রী, তুমি শেকরার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়তে দাওগে, তাঁতির তাতে রানীর শাড়ি বুনতে দাওগে। এ গহনা এ শাড়ি রাজভাণ্ডারে তুলে রাখো, যদি বউ ঘরে আনি তাকে পরতে দেব। রাজমন্ত্রী শেকরার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়াতে গেলেন, আর রাজা সেই বাঁদর কোলে বড় রানীর কাছে গেলেন। দুঃখিনী বড় রানী জীর্ণ আঁচলে পা মুছিয়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাজাকে বসতে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ, বসো। আমার এই ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসো। আমার আর কি আছে তোমায় বসতে দেব? হায় মহারাজ, কতদিন পরে তুমি ফিরে এলে। আমি এমনি অভাগিনী, তোমার জন্য ছেঁড়া কাঁথা পেতে দিলেন। রানীর কথায় রাজার চোখে জল এলো। ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসে বড় রানীর কোলে বাঁদরছানা দিয়ে বললেন, মহারানী, তোমার এ ছেঁড়া কাঁথা, ভাঙা ঘর, ছোট রানীর সোনার সিংহাসন সোনার ঘরের চেয়ে লক্ষ গুণে ভালো। তোমার এ ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, দুটো মিষ্টি কথা আছে। সেখানে তা তো নেই। রানী, 7 জাহাজ সোনা দিয়ে গায়ের গহনা পরনের শাড়ি দিয়েছি, ছোট রানী পায়ে ঠেলেছে। আর কানাকড়ি দিয়ে তোমার বাদর এনেছি, তুমি আদর করে কোলে নিয়েছ। রানী, আমি আর তোমায় দুঃখ দেব না, এখন বিদায় দাও, আমি আবার আসবো রানী। কিন্তু দেখো, ছোট রানী যেন জানতে না পারে তোমার কাছে এসেছি। শুনলে আর রক্ষে রাখবে না, হয় তোমায় নয়তো আমায় বিষ খাওয়াবে। এমনি করে রাত কাটল। ছোট রানীর সোনার পালঙ্কে ফুলের বিছানায় রাজার পাশে রাত কাটল, আর বড় রানীর জলে ঝড়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাত কাটল। সকাল হলো। রাজবাড়িতে প্রহরীখানায় প্রহর বাজল, নাকরখানায় নবদ বাজল। রাজা রানীর ঘুম ভাঙল। রাজা সোনার ভিঙারে স্ফটিক জলে মুখ ধুয়ে রাজবেশ অঙ্গে পরে রাজ দরবারে নেমে গেলেন, আর ছোট রানী সোনার পালঙ্কে ফুলের বিছানায় ফুলের পাখায় হাওয়া খেতে খেতে পাশ ফিরে ঘুম গেলেন। আর বড় রানী কি করলেন? ভাঙা ঘরে সোনার রোদ মুখে পড়ল। রানী উঠে বসলেন। এদিক দেখলেন, ওদিক দেখলেন, এপাশ দেখলেন, ওপাশ দেখলেন, বানর নেই। রানী এ ঘর খুঁজলেন, ও ঘর খুঁজলেন, ঘরের চাল খুঁজলেন, গাছের ডাল খুঁজলেন, বানর নেই। বড় রানী কাঁদতে লাগলেন। বানর কোথায় গেল? এদিকে বানর ভাঙা ঘরে ঘুমন্ত রানীকে একলা রেখে রাত না পোহাতেই রাজদরবারে চলে গেল। রাজা বার দিয়ে দরবারে বসেছেন। চারিদিকে সভাসদ, মন্ত্রী, দুয়ারে সিপাই শাস্ত্রী, আশেপাশে লোকের ভিড়। রানীর বানর সেই লোকের ভিড় ঠেলে সিপাই শাস্ত্রীর হাত এড়িয়ে রাজার পায়ে প্রণাম করে বললে, মহারাজ, বড় সুখের খবর এনেছি, মায়ের আমার ছেলে হবে। ওরে বানর, বলিস কি? এ কথা কি সত্য? বড় রানী, দুয়োরানী তার ছেলে হবে? দেখিস
এ কথা যদি মিথ্যে হয় তো তোকেও কাটবো আর তোর মা দুরানীকেও কাটবো। মহারাজ, সে ভাবনা আমার। এখন আমায় খুশি করো, আমি বিদায় হই। রাজা গলার গজমতিহার খুলে দিয়ে বানরকে বিদায় করলেন। বানর নাচতে নাচতে ভাঙা ঘরে দুয়োরানী পড়ে পড়ে কাঁদছেন সেখানে গেল। এই দেখো মা, তোর জন্য কি এনেছি। তুই রাজার রানী, গলায় দিতে হার পাস নে, কাঠের মালা কিনে পরিস। এই মুক্তোর মালা পর। এই হার তুই কোথায় পেলি? এ যে রাজার গলার গজমতি হার। যখন রানী ছিলাম রাজার জন্য গেঁথেছিলুম। তুই তুই এ হার কোথায় পেলি? বল বানর, রাজা কি এ হার ফেলে দিয়েছেন? রাজপথে কি কুড়িয়ে পেলি? না মা, কুড়িয়ে পাইনি। তোর হাতে গাঁথা রাজার গলার গজমতি হার কুড়িয়ে কি পাওয়া যায়? তবে কি রাজার ঘরে চুরি করলি? ছি ছি মা, চুরি কি করতে আছে? আজ রাজাকে সুখবর দিয়েছি, তাই রাজা হার দিয়ে খুশি করেছেন। ওরে বাচ্চা, তুই যে দুঃখীর সন্তান, বনের বানর। ভাঙা ঘরে দুঃখিনীর কোলে শুয়ে রাজাকে দিতে কি সুখের সন্ধান পেলি যে রাত না পোহাতে রাজবাড়িতে ছুটে গেলি? মা, আমি স্বপ্নে পেয়েছি আমার যেন ভাই হয়েছে, তোর কুলে খোকা হয়েছে। সেই খোকা যেন রাজ সিংহাসনে রাজা হয়েছে। তাই ছুটে রাজাকে খবর দিলুম, রাজা মহাশয়, মায়ের খোকা হবে। তাইতে রাজা খুশি হয়ে গলার হার খুলে দিলেন। ওরে রাজা, আজ শুনলেন ছেলে হবে, কাল শুনবেন মিছে কথা। আজ রাজা গলায় দিতে হার দিলেন, কাল যে মাথা নিতে হুকুম দিবেন। হায় হায়, এ কি করলি? এক মুঠো খেতে পাই, এক পাশে পড়ে থাকি, তবু বছর গেলে রাজার দেখা পাই। তুই আমার তাও গোছালি? ওরে তুই কি সর্বনাশ করলি? মিছে খবর কেন রটালি? এ জঞ্জাল কেন ঘটালি? মা, তোর ভয় কি? ভাবিস কেন? 10 মাস চুপ করে থাক, সবাই জানুক বড় রানীর ছেলে হবে। তারপর রাজা যখন ছেলে দেখবেন তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব, তুই রাজাকে দেখাস। এখন চল, বেলা হলো, খিদে পেয়েছে। চল বাছা চল, বাটি পুরো জল রেখেছি, গাছের ফল এনেছি, খাবি চল। রানী ভাঙা পিড়ে বানরকে খাওয়াতে বসলেন, আর রাজা ছোট রানীর ঘরে গেলেন। ছোট রানী কুস্বপ্ন দেখে জেগে উঠে সোনার পালঙ্কে বসে বসে ভাবছেন। এমন সময় রাজা এসে খবর দিলেন, আরে শুনেছ ছোট রানী, বড় রানীর ছেলে হবে। বড় ভাবনা ছিল রাজ সিংহাসন কাকে দেব। এতদিনে ভাবনা গুছল, যদি ছেলে হয় তাকে রাজা করব, আর যদি মেয়ে হয় তবে তার বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। রানী, বড় ভাবনা ছিল, এতদিনে নিশ্চিন্ত হলুম। পারিনে বাপু, আপনার জ্বালায় বাঁচিনে, পরের ভাবনা। সে কি রানী, এমন সুখের দিনে এমন কথা বলতে হয়? রাজপুত্র কোলে পাব, রাজ সিংহাসনে রাজা করব, এ কথা শুনে মুখ ভার করে। রানী, রাজবাড়িতে সবার মুখে হাসি, তুমি কেন অকল্যাণ করো? আর পারিনে, কার ছেলে রাজা হবে, কার মেয়ে রাজ্য পাবে, কে রাজ সিংহাসনে বসবে, এত ভাবনা ভাবতে পারিনি। নিজের জ্বালায় মরি, পরের ছেলে মরলো বাঁচছিল তার খবর রাখিনি। বাবারে, সকালবেলা বকে বকে ঘুম হলো না, মাথা ধরলো, যাই নিয়ে আসি। রাগ ভরে ছোট রানী 8 গাছা চুড়ি 10 গাছা মল ঝমঝমিয়ে একদিকে চলে গেলেন। রাজার বড় রাগ হলো, রাজকুমারকে ছোট রানী মর বললে। রাজা মুখ আধার করে বারমহলে চলে এলেন। রাজা রানীতে ঝগড়া হলো। রাজা আর ছোট রানীর মুখ দেখলেন না, বড় রানীর ঘরেও গেলেন না। ছোট রানী শুনে যদি বিষ খাওয়ায়, বড় রানীকে প্রাণে মারে, রাজা বারমহলে একলা বসে রইলেন। 1 মাস গেল,
2 মাস গেল, 2 মাস গিয়ে 3 মাস গেল, রাজা রানীর ভাব হলো না। ঝগড়ায় ঝগড়ায় 4 মাস কাটল। 5 মাসে দুরানীর পোষা বানর রাজার সঙ্গে দেখা করল। রাজা বললেন, কি হে বানর, খবর কি? মহারাজ, মায়ের বড় দুঃখ। মোটা চালের ভাত মুখে রুচে না। মা আমার না খেয়ে কাহিল হলেন। এ কথা তো আমি জানি নে। মন্ত্রীবর, যাও এখনই সরু চালের ভাত 50 ব্যঞ্জন সোনার থালে সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দাও। আজ থেকে আমি যা খাই বড় রানীও তাই খাবেন। যাও মন্ত্রী, বানরকে 1000 মোহর দিয়ে বিদায় করো। মন্ত্রী বানরকে বিদায় করে রান্নাঘরে গেলেন, আর রানীর বানর মোহরের তোড়া নিয়ে রানীর কাছে এলো। আজ আবার কোথায় ছিলি? এতখানি বেলা হলো, নাইতে পেলুম না। রাঁধবো কখন, খাবো কখন? মা, আর তোকে রাখতে হবে না। রাজবাড়ি থেকে সোনার থালায় সোনার বাটিতে সরু চালের ভাত 50 ব্যঞ্জন আসবে। তাড়াতাড়ি নিয়ে আয়। রানী নাইতে গেলেন। বানর 1 মুঠো মোহর নিয়ে বাজারে গেল। 16 থান মোহরে 16 জন ঘরামি নিলে, 16 গাড়ি খড় নিলে, 1600 বাঁশ নিলে। সেই 1600 বাঁশ দিয়ে 16 গাড়ি খড় দিয়ে 16 জন ঘরামি খাটিয়ে চক্ষের নিমেষে দুরানীর বানর ভাঙা ঘর নতুন করলে। শোবার ঘরে নতুন কাঁথা পাতলে, নতুন ঘরে নতুন পিঁড়ি পাতলে। রাজবাড়ির 16 বামুনে রানীর ভাত নিয়ে এলো। 16 মোহর বিদায় পেলে। দুরানী নেমে এলেন। এসে দেখলেন ঘর নতুন, ঘরের চাল নতুন, চালের খড়ও নতুন, মেঝেতে নতুন কাঁথা, আলনায় নতুন শাড়ি। এ কি করে? মা, রাজা মহাশয় মোহর দিয়েছেন। সেই মোহরে ভাঙা ঘর নতুন করেছি, ছেঁড়া কাঁথা নতুন করেছি, নতুন পিঁড়ে পেতেছি। সেই সোনার থালে গরম ভাত, সোনার বাটিতে তপ্ত দুধ। খাবি চল। রানী খেতে বসলেন। কতদিন পরে সোনার থালায় ভাত খেলেন, সোনার ঘটিতে মুখ ধুলেন, সোনার বাটায় পান খেলেন, তবু মনে সুখ পেলেন না। রানী রাজভোগ খান আর ভাবেন, আজ রাজা সোনার থালে ভাত পাঠালেন, কাল হয়তো মশানে নিয়ে মাথা কাটবেন। এমনি করে ভয়ে ভয়ে 1 মাস, 2 মাস, 3 মাস গেল। বড় রানীর নতুন ঘর পুরনো হলো, ঘরের চাল ফুটো হলো, চালের খড় উড়ে গেল। বানর রাজার সঙ্গে দেখা করলে। কি বানর, কি মনে করে? মহারাজ, ভয়ে কব না নির্ভয়ে কব? নির্ভয়ে কও। মহারাজ, ভাঙা ঘরে মা আমার বড় দুঃখ পান। ঘরের দূর ফাটা, চালে খড় নেই, শীতে হিম ঘরে আসে। মা আমার গায়ে নিতে নেপ পান না, আগুন জ্বালতে কাঠ পান না, সারা রাত শীতে কাঁপেন। তাই তো, এ কথা বলতে হয়। বানর, তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, আমি মহল সাজাতে বলি। মহারাজ, মাকে আনতে ভয় হয়। ছোট রানী বিষ খাওয়াবে। সে ভয় নেই, নতুন মহলে রানীকে রাখবো। মহল ঘিরে গড় কাটাবো, গড়ের দুয়ারে পাহারা বসাবো। ছোট রানী আসতে পাবে না। সে মহলে বড় রানী থাকবেন, বড় রানীর বোবাকালা দাই থাকবে, আর বড় রানীর পোষা ছেলে তুই থাকবি। মহারাজ, যাই তবে, মাকে আনি। যাও মন্ত্রী, মহল সাজাও গে। মন্ত্রী লক্ষ লক্ষ লোক লাগিয়ে একদিনে বড় রানীর নতুন মহল সাজালেন। দুরানী ভাঙা ঘর ছেড়ে, ছেঁড়া কাঁথা ছেড়ে, সোনার শাড়ি পরে নতুন মহলে এলেন। সোনার পালঙ্কে বসলেন, সোনার থালে ভাত খেলেন, দিন দুঃখীকে দান দিলেন। রাজ্যে জয় জয় হলো। রাগে ছোট রানীর সর্বাঙ্গ জ্বলে উঠল। ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর মনের কথা, প্রাণের বন্ধু,
ছোট রানী বলে পাঠালেন, মনের কথাকে আসতে বলো, কথা আছে। রানী ডেকেছেন। ডাকিনী বুড়ি তাড়াতাড়ি চলে এলো। এসো ভাই, মনের কথা, কেমন আছো? কাছে বসো। কেন ভাই, ডেকেছো কেন? মুখখানি ভার ভার, চোখের কোণে জল, হয়েছে কি? হয়েছে আমার মাথা আর মুন্ডু। সতীন আবার ঘরে ঢুকেছে। সে সোনার শাড়ি পরেছে, নতুন মহল পেয়েছে, রাজার প্রেয়সী রানী হয়েছে। ভিখারিনীর দুয়োরানী এতদিনে সুয়োরানীর রানী হয়ে রাজমহল জুড়ে বসেছে। বামুন সই দেখে অঙ্গ জ্বলে গেল। আমায় বিষ দে, খেয়ে মরি। সতীনের এ আদর প্রাণে সয় না। ছি 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 ছি, শোন, ও কথা কি মুখে আনে? কোন দুঃখে বিষ খাবে? দুরানী আজ রানী হয়েছে, কাল ভিখারিনী হবে। তুমি যেমন সুরানী তেমনই থাকবে। না ভাই, বাঁচতে আর সাধ নাই। আজ বাদে কাল দুয়োরানীর ছেলে হবে, সে ছেলে রাজা হবে। লোকে বলবে, আহা, দুয়োরানী রত্নগর্ভা, রাজার মা হলো। আর দেখ না, পোড়ামুখী সুয়োরানী মহারাজার সুয়োরানী হলো, তবু রাজার কোলে দিতে ছেলে পেল না। ছি ছি, অমন অভাগীর মুখ দেখে না নাম করলে সারা দিন উপোস যায়। ভাই, এ গঞ্জনা প্রাণে সবে না। তুই বিষ দে, হয় আমি খাই, নয়তো সতীনকে খাওয়াই। চুপ কর রানী, কে কোন দেখে শুনতে পাবে? ভাব নাকি চুপি চুপি বিষ এনে দেব? দুরানীকে খেতে দিও। এখন বিদায় দাও, বিষের সন্ধানে যাই। যাও ভাই, কিন্তু দেখো বিষ যেন আসল হয়। খেতে না খেতে বড় রানী ঘুরে পড়বে। ভয় নেই গো, ভয় নেই। আজ বাদে কাল বড় রানীকে বিষ খাওয়াবো, জন্মের মতো মা হবার স্বাদ গোছাবো। তুমি নির্ভয়ে থাকো। ডাকিনী বিষের সন্ধানে গেল। বনে বনে খুঁজে খুঁজে ভর সন্ধেবেলা ঝোপের আড়ালে ঘুমন্ত সাপকে মন্ত্রে বশ করে তার মুখ থেকে কালকুট বিষ এনে দিল। ছোট রানী সেই বিষে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর মেঠাই গড়ালেন। একখানা থালা সাজিয়ে ডাকিনী ব্রাহ্মণীকে ডাকলেন। ভাই, এক কাজ কর, এই বিষের নাড়ু বড় রানীকে বেঁচে আয়। দাও থালাটা, আমি তাই যাচ্ছি। আইলো আয়, এতদিন কোথায় ছিলি? দুরানী বলে কি ভুলে থাকতে হয়? রানী দেখলেন বুড়ি ব্রাহ্মণী বড় যত্ন করে থালা সাজিয়ে সামগ্রী এনেছে। খুশি হয়ে তার দু হাতে দুমুঠো মোহর দিয়ে বিদায় করলেন। ব্রাহ্মণী হাসতে হাসতে চলে গেল। রানী ক্ষীরের ছাঁচ ভেঙে খেলেন, জীবের স্বাদ গেল। মুগের নাড়ু মুখে দিলেন, গলা কাঠ হলো। মতিচুর মেঠাই খেলেন, বুক যেন জ্বলে গেল। বানরকে ডেকে বললেন, ব্রাহ্মণী আমায় কে খাওয়ালে? গা কেমন করছে, বুঝি আর বাঁচবো না। চল মা, ঘাটে শুবি, অসুখ সারবে। রানী উঠে দাঁড়ালেন। সাপের বিষ মাথায় উঠল। রানী চোখে আঁধার দেখলেন, মাথা টলে গেল। সোনার প্রতিমা শানের উপর ঘুরে পড়লেন। বানর রানীর মাথা কোলে নিয়ে হাত ধরে নাড়ি দেখলে, চোখের পাতা খুলে চোখ দেখলে। রানী অজ্ঞান, অসাড়। বানর সোনার প্রতিমা বড় রানীকে সোনার খাটে শুয়ে দিয়ে ওষুধের সন্ধানে বনে ছুটে গেল। বন থেকে কে জানে কি লতা পাতা, কোন গাছের কি শিকড় এনে নতুন শিলে বেটে বড় রানীকে খাওয়াতে লাগলো। রাজবাড়িতে খবর গেল, বড় রানী বিষ খেয়েছেন। রাজা উঠতে পড়তে রানীর মহলে এলেন। রাজমন্ত্রী ছুটতে ছুটতে সঙ্গে এলেন। রাজবৈদ্য মন্তর আওড়াতে আওড়াতে তারপর এলেন। তারপর রাজার লোকলস্কর, দাসী, বাদী যে যেখানে ছিল হাজির হলো। বানর বললে, মহারাজ, এত লোক কেন এসেছে? আমি মাকে ওষুধ দিয়েছি, মা আমার ভালো আছেন, একটু ঘুমাতে দাও। এত লোককে যেতে বলো। রাজা বিষের নাড়ু পরখ করিয়ে রাজবৈদ্যকে বিদায় করালেন। রাজ্যের ভার দিয়ে রাজমন্ত্রীকে বিদায় করালেন। বড় রানীর মহলে নিজে রইলেন। 3 দিন 3 রাত বড় রানী অজ্ঞান। 4 দিনে জ্ঞান হলো। বড় রানী চোখ মেলে চাইলেন। বানর রাজাকে এসে খবর দিলে, মহারাজ, বড় রানী সেরে উঠেছেন, তোমার একটি রাজ চক্রবর্তী ছেলে হয়েছে। এই নাও হীরের হার। চল বানর,
বড় রানীকে আর বড় রানীর ছেলেকে দেখে আসি। মহারাজ, গণনা করেছি ছেলের মুখ এখন দেখলে তোমার চক্ষু অন্ধ হবে। ছেলের বিয়ে হলে মুখ দেখো। এখন বড় রানীকে দেখে এসো ছোট রানী কি দুর্দশা করেছে। রাজা দেখলেন বিষের জ্বালায় বড় রানীর সোনার অঙ্গ কালি হয়ে গেছে। রানী পাতাখানার মতো পড়ে আছেন। রানীকে আর চেনা যায় না। রাজা রাজবাড়িতে এসে ছোট রানীকে প্রহরীখানায় বন্ধ করলেন। তার ডাকিনী বুড়িকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে দেশের বার করে দিলেন। তারপর হুকুম দিলেন, মন্ত্রীবর, আজ বড় শুভ দিন। এতদিন পরে রাজ চক্রবর্তী ছেলে পেয়েছি। তুমি পথে পথে আলো জ্বালাও, ঘরে ঘরে বাজি পোড়াও, দিন দুঃখী ডেকে রাজ ভাণ্ডার লুটিয়ে দাও। রাজ্যে যেন একটিও ভিখারি না থাকে। মন্ত্রী রাজার আজ্ঞায় নগরের পথে পথে আলো দিলেন, ঘরে ঘরে বাজি পোড়ালেন, দিন দুঃখীকে রাজভাণ্ডার লুটিয়ে দিলেন। রাজ্যে রাজ্যে জয় জয়কার হলো। এমনি করে নিত্য নতুন আমোদে দেবতার মন্দিরে পূজা দিয়ে মা কালীর পায়ে বলি দিয়ে দেখতে দেখতে 10 বৎসর কেটে গেল। রাজা বানরকে ডেকে বললেন, 10 বছর তো পূর্ণ হলো, এখন ছেলে দেখাও। মহারাজ, আগে ছেলের বউ ঠিক করো, তারপর তার বিয়ে দাও, তারপর মুখ দেখো। এখন ছেলে দেখলে অন্ধ হবে। রাজা বানরের কথায় দেশ বিদেশে ভাট পাঠালেন। কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো, একটিও রাজার মনে ধরল না। শেষে পাটলি দেশের রাজার ভাট সোনার কৌটায় সোনার প্রতিমা রাজকন্যার ছবি নিয়ে এলো। রাজকন্যার অঙ্গের বরণ কাঁচা সোনা, জোড়া ভুরু বাঁকা ধনু, দুটি চোখ টানা টানা, দুটি ঠোঁট হাসি হাসি, এলিয়ে দিলে মাথার কেশ পায়ে পড়ে। রাজার সেই কন্যা পছন্দ হল। বানর, ছেলের বউ ঠিক করেছি। কাল শুভ দিনে শুভ লগ্নে বিয়ে দিতে যাব। মহারাজ, কাল সন্ধ্যাবেলা বেহারা দিয়ে বরের পালকি মায়ের দুয়ারে পাঠিয়ে দিও। বরকে নিয়ে বিয়ে দিতে যাব। দেখো বাবু, 10 বছর তোমার কথা শুনেছি। কাল ছেলে না দেখালে অনর্থ করব। মহারাজ, সে ভাবনা নেই, তুমি বেহাই বাড়ি চলে যাও, কাল আমরা বর নিয়ে যাব। রাজা পাছে রানীর ছেলেকে দেখে ফেলেন, পাছে চক্ষু অন্ধ হয়, সেই ভয়ে তাড়াতাড়ি বেহাই বাড়ি চলে গেলেন। আর বানর নতুন মহলে বড় রানীর কাছে গেল। বড় রানী ছেলের বিয়ে শুনে অবধি পড়ে পড়ে কাঁদছেন আর ভাবছেন, ছেলে কোথা পাবো? এবার রাজাকে কি ছলে ভোলাবো? মা গো মা, উঠ, চেলির জুর আন, মাথার টুপর আন, ক্ষীরের ছেলে গড়ে দে, বর সাজিয়ে বিয়ে দিয়ে আনি। বাছারে, প্রাণে কি তোর ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বিয়ে দিতে যাবি? রাজাকে কি ছলে ভোলাবি? কাজ নেই বাছা, ছল করে রাজার প্রেয়সী হলুম, সেই পাপে সতীন বিষ খাওয়ালে। ভাগ্যে ভাগ্যে বেঁচে উঠেছি, আবার কোন সাহসে রাজার সঙ্গে ছল করব? ক্ষান্ত দে বাছা, কেন আর পাপের বোঝা বাড়াস? তুই রাজাকে ডেকে আন, আমি সব কথা খুলে বলি। রাজাকে পাবো কোথা? 2 দিনের পথ কনের বাড়ি, রাজা সেখানে গেছেন। তুই কথা রাখ, ক্ষীরের বর গড়ে দে। রাজা পথ চেয়ে আছেন, কখন বর আসবে। বর না এলে বড় অপমান। মা, তুই ভাবিস নে, ক্ষীরের পুতুল বিয়ে দিতে পাঠালি। যদি দোষ্টির কৃপা হয় তবে দোষ্টি দাস সেটের বাছা কুলে পাবে। রানী বানরের ভরসায় বুক বেঁধে মনের মতো ক্ষীরের ছেলে গড়লেন। তাকে চেলির জোর পরালেন, সোনার টোপর পরালেন, জরির জুতো পায়ে দিলেন। বানর চুপি চুপি ক্ষীরের বর পালকিতে তুলে রঙিন ঢাকা নামিয়ে দিলে। বরের কেবল 2খানি ছোট পা, 2 পাটি জরির জুতো দেখা যেতে লাগলো। 16 জন কাহার বরের পালকি কাঁধে তুললে। বানর মাথায় পাগড়ি, কোমরে চাদর বেঁধে
নিশেন উড়িয়ে ঢাক বাজিয়ে আলো জ্বালিয়ে ক্ষীরের পুতুলের বিয়ে দিতে গেল। রানী আধারপুরে একলা বসে বিপদভঞ্জন বিঘ্নহরণকে ডাকতে লাগলেন। এদিকে বর নিয়ে ষোলকাহার, মশাল নিয়ে মহালধারী, ঢাকঢোল নিয়ে ঢাকি ঢুলি, ঘোড়ায় চড়ে বরযাত্রী সারা রাত বাঁশি বাজিয়ে আলো জ্বালিয়ে ঘোড়া হাঁকিয়ে দিকনগরে এসে পড়ল। দিকনগরে দিঘির ধারে ভোর হলো, মশাল পুড়ে পুড়ে নিভে গেল। ঘোড়া ছুটে ছুটে বেদম হলো, কাহার পালকি বয়ে হয়রান হলো, ঢাক পিটে পিটে ঢাকির হাতে খিল ধরল। বানর দিঘির ধারে তাঁবু ফেলতে হুকুম দিলে। দিঘির ধারে ষষ্ঠীতলায় বরের পালকি নামিয়ে কাহারদের ছুটি দিলে। মন্ত্রীকে ডেকে বলে দিলে, মন্ত্রীমশাই, রাজার হুকুম বরকে যেন কেউ না দেখে। আজকের দিনে বর দেখলে বড় অমঙ্গল। মন্ত্রী রাজার হুকুম জারি করলেন। রাজার লোকজন দিঘির জলে নিয়ে রেধে বেড়ে খেয়ে তাঁবুর ভিতরে শুয়ে রইল, বটগাছের দিকে এগোলো না। গায়ের বৌঝি ষষ্ঠী ঠাকুরুনের পুজো দিতে এলো। রাজার পাহারা হাঁকিয়ে দিলে। সেদিন বটতলায় ষষ্ঠী ঠাকুরুনের পুজো হলো না। ষষ্ঠী ঠাকুরুন খিদের জ্বালায় অস্থির হলেন, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হলো। বানর মনে মনে হাসতে লাগল। এমনি বেলা অনেক হলো, ষষ্ঠী ঠাকুরুনের মুখে জলবিন্দু পড়ল না। ঠাকুরুন কাঠামোর ভিতর ছটফট করতে লাগলেন। ঠাকুরুনের কালো বেড়াল মিউ মিউ করে কাঁদতে লাগলো। বানর তখন মনে মনে ফন্দি হেঁটে পালকির দরজা খুলে রেখে আড়ালে গেল। ষষ্ঠী ঠাকুরুন ভাবলেন, আহ, আপদ গেল। কাঠফাটা রোদে কাঠামো থেকে বের হয়ে নৈবেদ্যর ছোলাটা কলাটা সন্ধান করতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখেন পালকির ভিতরে ক্ষীরের পুতুল। ঠাকুরুন আর লোভ সামলাতে পারলেন না, মনে মনে ঘুমপাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন। দিগনগরে তখন দিন, ঘুমের দেশে তখন রাত। ঘুমপাড়ানি মাসি পিসি সারা রাত দিগনগরে ষষ্ঠীর দাস শেঠের বাছা ছেলেদের চোখে ঘুম দিয়ে সকালবেলা ঘুমের দেশে রাজার মেয়েকে ঘুম পাড়িয়ে সকালবেলা একটুখানি চোখ বুজেছেন। এমন সময় ষষ্ঠী ঠাকুরুনের ডাক পড়ল। ঘুমের দেশে ঘুমপাড়ানি মাসি জেগে উঠলেন, ঘুমপাড়ানি পিসি উঠে বসলেন। দুই বোনে ঘুমের দেশ ছেড়ে দিকনগরে এলেন। ষষ্ঠীর পায়ে প্রণাম করে বললেন, ঠাকুরন, দিনে দুপুরে ডেকেছেন কেন? বাছারা, এতখানি বেলা হলো এখনো ভোগ পাইনি। তোরা একটি কাজ কর, দেশের যে যেখানে আছে ঘুম পাড়িয়ে দে, আমি ঢুলির ভিতর ক্ষীরের পুতুলটি খেয়ে আসি। ষষ্ঠী ঠাকুরুনের কথায় মাসি পিসি মায়া করলেন। দেশের লোক ঘুমিয়ে পড়ল। মাঠের মাঝে রাখাল, ঘরের মাঝে খোকা, খোকার পাশে খোকার মা, খেলাঘরে খোকার দিদি ঘুমিয়ে পড়ল। ষষ্ঠীতলায় রাজার লোকজন, পাঠশালায় গায়ের ছেলেপিলে ঘুমিয়ে পড়ল। রাজার মন্ত্রী হুঁকোর নলমুখে ঘুমিয়ে পড়লেন। গায়ের গুরু বেদ হাতে ঢুলে পড়লেন। দিকনগরে দিনে দুপুরে রাত এলো। মাসি পিসি সবার চোখে ঘুম দিলেন। জেগে রইল গায়ের মাঝে রাস্তার শেয়াল কুকুর, দিঘির ধারে রাজার হাতি ঘোড়া, বনের মাঝের পাখি, গাছের ডালে রানীর বাঁদর। আর জেগে রইল ষষ্ঠীদাস বনের বেড়াল, জলের বেড়াল, গাছের বেড়াল, ঘরের বেড়াল। ষষ্ঠী ঠাকুরুন তখন ঢুলি খুলে ক্ষীরের ছেলে হাতে নিলেন। ক্ষীরের গন্ধে গাছ থেকে কাঠবেড়াল নেমে এলো, বন থেকে বন বেড়াল ছুটে এলো, জল থেকে উদবেড়াল উঠে এলো, কুনো বেড়াল কোণ ছেড়ে ষষ্ঠী তলায় চলে এলো। ষষ্ঠী ঠাকুরুন ক্ষীরের ছেলের 10টি আঙুল বেড়ালদের খেতে দিলেন। নিজে ক্ষীরের হাত, ক্ষীরের পা, ক্ষীরের বুক, পিঠ, মাথা খেয়ে ক্ষীরের 2টি কান মাসি পিসির হাতে দিয়ে বিদায় করলেন। মাসি পিসি ঘুমের দেশে চলে গেলেন। দিগনগরে দিঘির ঘাটে বরযাত্রীর ঘুম ভাঙল। গায়ের ভিতর ঘরে ঘরে গ্রামবাসীর ঘুম ভাঙল। ষষ্ঠী ঠাকুরুন তাড়াতাড়ি মুখ মুছে কাঠামোয় ঢুকতে যাবেন, এমন সময় বানর গাছ থেকে লাফিয়ে পড়ে বললে, ঠাকুরুন, পালাও কোথা? আগে ক্ষীরের ছেলে দিয়ে যাও। চুরি করে ক্ষীর খাওয়া ধরা পড়েছ, দেশ বিদেশে কলঙ্ক রটাবো। মর, এ মুখ পোড়া বলে কি? সর সর, আমি পালাই, লোকে আমায় দেখতে পাবে। তা হবে না, আগে ছেলে দাও তবে ছেড়ে দেব।
নয়তো ঠাকুমা শুদ্ধ আজ তোমার দিঘির জলে ডুবিয়ে যাব। দেবতা হয়ে ক্ষীর চুরির শাস্তি হবে। বাছা চুপ কর, কে কোন দিকে শুনতে পাবে? তোর ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছি, ফিরে পাবো কোথা? ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে। তোর যেটিকে পছন্দ সেটিকে নিয়ে বিয়ে দিগে যা। আমার বরে দৌরানি তাকে আপনার ছেলের মতো দেখবে। এখন আমায় ছেড়ে দে। ওই ঠাকুরুন, বটতলায় তো ছেলে নেই, আমায় দিব্য চক্ষু দাও, তবে তো দোষ্টির দাস সেটের বাচ্চাদের দেখতে পাবো। ষষ্ঠী ঠাকুরন বানরের চোখে হাত বোলালেন। বানরের দিব্য চক্ষু হলো। বানর দেখলে ষষ্ঠীতলা ছেলের রাজ্য। সেখানে কেবল ছেলে, ঘরে ছেলে, বাইরে ছেলে, জলে স্থলে, পথে ঘাটে, গাছের ডালে, সবুজ ঘাসে যেদিকে দেখে সেই দিকেই ছেলের পাল, মেয়ের দল। কেউ কালো, কেউ সুন্দর, কেউ শ্যামলা, কারো পায়ে নুপুর, কারো কাঁকালে হেলে, কারো গলায় সোনার দানা। কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ঝুমঝুমি ঝুমঝুম করছে, কেউ বা পায়ে নুপুর বাজিয়ে বাজিয়ে কচি হাত ঘুরিয়ে ঘুরিয়ে নেচে বেড়াচ্ছে। কারো পায়ে লাল জুতুয়া, কারো মাথায় রাঙা টুপি, কারো গায়ে ফুলদার লক্ষ টাকার মলমলি চাদর। কোনো ছেলে রোগা রোগা, কোনো ছেলে মোটাসোটা, কেউ দস্যি, কেউ লক্ষ্মী। একদল কাঠের ঘোড়া টকবক হাঁকাচ্ছে, একদল দিঘির জলে মাছ ধরছে, একদল বাঁধের জলে নাইতে নেমেছে, একদল গাছের তলায় ফুল কুড়াচ্ছে, একদল গাছের ডালে ফল পাড়ছে। চারিদিকে খেলাধুলো, মারামারি, হাসি কান্না। সে এক নতুন দেশ, স্বপ্নের রাজ্য। সেখানে কেবল ছুটোছুটি, কেবল খেলাধুলো। সেখানে পাঠশালা নেই, পাঠশালের গুরু নেই, গুরুর হাতে বেদ নেই। সেখানে আছে দিঘির কালো জল, তার ধারে সরবন, তেপান্তর মাঠ, তারপরে আম কাঁঠালের বাগান, গাছে গাছে ন্যাযঝোলা টিয়ে পাখি, নদীর জলে গোল চোখ বোয়াল মাছ, কচু বনে মশার ঝাঁক। আর আছেন বনের ধারে বনগাবাসী মাসি পিসি, তিনি খইয়ের মোয়া গড়েন। ঘরের ধারে ডালিম গাছটি, তাতে প্রভু নাচেন। নদীর পাড়ে জন্তি গাছটি, তাতে জন্তি ফল ফলে। সেখানে নীল ঘোড়া মাঠে মাঠে চড়ে বেড়াচ্ছে। গৌড়দেশের সোনার ময়ূর পথে ঘাটে গড়াগড়ি যাচ্ছে। ছেলেরা সেই নীল ঘোড়া নিয়ে, সেই সোনার ময়ূর দিয়ে ঘোড়া সাজিয়ে, ঢাক মৃদং ঝাঁঝর বাজিয়ে, ঢুলি চাপিয়ে কমলাপুলির দেশে পুটুরানির বিয়ে দিতে যাচ্ছে। বানর কমলাপুলির দেশে গেল। সে টিয়ে পাখির দেশ। সেখানে কেবল ঝাঁকে ঝাঁকে টিয়ে পাখি। তারা দাঁড়ে বসে ধান খোটে, গাছে বসে ক্যাঁচম্যাচ করে, আর সে দেশের ছেলেদের নিয়ে খেলা করে। সেখানে লোকেরা গাই বলদে চাষ করে, হিরে দিয়ে দাঁত ঘষে। সে এক নতুন দেশ। সেখানে নিমেষে সকাল, পলকে সন্ধ্যা হয়। সে দেশের কাণ্ডই এক। ঝুরঝুরে বালির মাঝে চিকচিকে জল, তারই ধারে একপাল ছেলে দোলায় চেপে ছপন কড়ি গুনতে গুনতে মাছ ধরতে এসেছে। কার পায়ে মাছের কাঁটা ফুটেছে, কারো চাঁদ মুখে রোদ পড়েছে। জেলেদের ছেলে জাল মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে। এমন সময় টাপুর টুপুর বৃষ্টি এলো, নদীতে বান এলো। অমনি সেই ছেলের পাল, সেই কাঠের দোলা, সেই ছপন কড়ি ফেলে কোন পাড়ায় কোন ঘরের কোণে ফিরে গেল। পথের মাঝে তাদের মাছগুলো চিলে কেড়ে নিলে, কোলা ব্যাঙিয়ে ছিপগুলো টেনে নিলে। খোকাবাবুরা ক্ষেপ্ত হয়ে ঘরে এলেন। মা তপ্ত দুধ জুড়িয়ে খেতে দিলেন। আর সেই চিকচিকে জলের ধারে ঝুরঝুরে বালির চরে শিব ঠাকুর এসে নৌকো বাঁধলেন। তার সঙ্গে 3 কন্যে। এক কন্যে রাঁধলেন বাড়লেন, এক কন্যে খেলেন, আর এক কন্যে না পেয়ে বাপের বাড়ি গেলেন। বানর তার সঙ্গে বাপের বাড়ির দেশে গেল। সেখানে জলের ঘাটে মেয়েগুলি নাইতে এসেছে। কালো কালো চুলগুলি ঝাড়তে লেগেছে। ঘাটের দুপাশে 2 রুই কাতলা ভেসে উঠল। তার একটি গুরু ঠাকুর নিলেন, আরেকটি নায়ে ভরা দিয়ে টিয়ে এসেছিল, সে নিলে। তাই দেখে ভোদর টিয়েকে এক হাতে নিয়ে আর মাছকে এক হাতে নিয়ে নাচতে আরম্ভ করলে। ঘরের দুয়ারে খোকার মা খোকাবাবুকে নাচিয়ে নাচিয়ে বললেন, ওরে ভোদর ফিরে যা, খোকার নাচন দেখে যা। বাহ, ছেলেটি বড় সুন্দর, যেন সোনার চাঁদ। তাড়াতাড়ি ছেলেটিকে কেড়ে নিলে। অমনি ষষ্ঠীতলার সেই স্বপ্নের দেশ কোথায় মিলিয়ে গেল। ন্যাযঝোলা টিয়ে পাখি আকাশ সবুজ করে কোন দেশে উড়ে গেল।
শিব ঠাকুরের নৌকো কোন দেশে ভেসে গেল। ঘাটের মেয়েরা ডুরে শাড়ি ঘুরিয়ে পরে চলে গেল। ষষ্ঠীর দেশে কোনো বেড়াল কোমর বেঁধে শাশুড়ি ভোলাতে উড়কি ধানের মুড়কি নিয়ে, 4 মিনসে কাহার নিয়ে, 4 মাগিদাসীর সঙ্গে আম কাঁঠালের বাগান দিয়ে পুটুরানীকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে যেতে আমতলার অন্ধকারে মিশে গেল। তেঁতুল গাছের ভোদরগুলো নাচতে নাচতে পাতার সঙ্গে মিলিয়ে গেল। দেশটা যেন মাটির নিচে ডুবে গেল। কোথায় জ্যৈষ্ঠী ঠাকুরুন? কোথায় কে? বটতলায় দিঘির ধারে ছেলে কোলে একলা দাঁড়িয়ে আছে। তখন বানর লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেটিকে পালকি চড়িয়ে আলো জ্বালিয়ে বদ্যি বাজিয়ে সন্ধেবেলা দিগনগর ছেড়ে গেল। এদিকে পাটালি দেশে বেয়াই বাড়ি বসে বসে রাজা ভাবছেন, বানর এখনো এলো না, আমার সঙ্গে ছল করলে রাজ্যে গিয়ে মাথা কাটবো। বিয়ের কোনেটি ভাবছে, না জানি বর দেখতে কেমন। কোনের মা বাপ ভাবছে, আহ, বুকের বাছা পর হয়ে কার ঘরে চলে যাবে? রাজবাড়ির চাকর দাসীরা ভাবছে, কাজ কখন সারা হবে? ছাদে উঠে বর দেখবো। এমন সময় গুড়ু গুড়ু ঢোল বাজিয়ে, পোঁ পোঁ বাঁশি বাজিয়ে, টকবক ঘোড়া হাঁকিয়ে, ঝকমক আলো জ্বালিয়ে বানর বর নিয়ে এলো। রাজা ছেলেকে হাতে ধরে সভায় বসলেন। কনের বাপ বিয়ের সভায় মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। পাড়াপড়শি বরকে বরণ করলে, দাস দাসী শাঁখ বাজালে, উলু দিয়ে বরকনের বিয়ে হলো। রাজা ছেলের বিয়ে দিয়ে তার পরদিন বউ ছেলে নিয়ে বাঁশি বাজিয়ে, ঘোড়া হাঁকিয়ে বানরের সঙ্গে দেশে ফিরলেন। পাটালি দেশের রাজার বাড়ি এক রাত্রিরে শূন্য হয়ে গেল। মা বাপের কোলের মেয়ে পরের ঘরে চলে গেল। এদিকে রাজার দেশের বড় রানী 2 দিন 2 রাত কেঁদে কেঁদে ভেবে ভেবে ভোরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। ষষ্ঠী ঠাকুরুন বলছেন, রানী ওঠ, চেয়ে দেখ, তোর কোলের বাছা ঘরে এলো। ওগো রানী ওঠো, পাটের শাড়ি পরো, বউ বেটা বরণ করো গে। রানী পাটের শাড়ি পরে বাইরে এলেন। এসে দেখলেন সত্যি রাজা বউ বেটা এনেছেন। হাসি মুখে বরকনেকে কোলে নিলেন। ষষ্ঠীর বরে দুঃখের দিনের ক্ষীরের ছেলের কথা মনে রইল না। ভাবলেন ছেলের জন্য ভেবে ভেবে ক্ষীরের ছেলে স্বপ্ন দেখেছি। রাজা এসে ছেলেকে রাজ্য যৌতুক দিলেন। সেই রাজ্যে বানরকে মন্ত্রী করে দিলেন। তার ছেলের বউকে মায়া রাজ্যের সেই 8000 মানিকের 8 গাছি চুড়ি, 100 ভরি সোনার সেই 10 গাছা মল পরিয়ে দিলেন। কন্যের হাতে মানিকের চুড়ি যেন রক্ত ফুটে পড়ল। পায়ে মল রিনিঝিনি বাজতে লাগলো, ঝিকিমিকি জ্বলতে লাগলো। আর দুরানী? হিংসে ছোট রানী বুক ফেটে মরে গেল।